দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ঢাকা শিক্ষা বোর্ড লেভেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহিম শেখ, সিনিয়র শিক্ষক বলি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজ আমি অধ্যায় 13 এর সসীম ধারা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো, এবার আমরা অধ্যায় 13 এর এক্সারসাইজ 13.1 এর সমাধান করার লক্ষ্যে যে সূত্র দুইটা খুব প্রয়োজনীয়, সেই সূত্র দুইটা তোমাদের আমি লিখে রেখেছি। এখানে যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো সমান্তর ধারার অন্তর্ভুক্ত, অর্থাৎ অধ্যায় 13 যে সসীম ধারা আছে, এই সসীম ধারাটা তোমাদের গণিত বইয়ে দুই ভাগে বিভক্ত। এখানে সসীম ধারাটা গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা। এর মধ্যে 13.1 তোমাদের সমান্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। সমান্তর ধারার যে দুই সূত্র খুবই প্রয়োজনীয় লিখে দিয়েছি। কোনো সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণত d হলে ধারাটির n-তম পদ হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d এবং প্রথম n পদের সমষ্টি হলো n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d 1 ইন্টু d। এই সূত্রটি অনুসরণ করে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এখন সমান্তর ধারা কাকে বলে এই সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা অনেক আগে করা হয়েছে। একটু খেয়াল করো, যেমন যদি আমরা একটা ধারা লিখি 2 4 6 8 প্লাস ডট ডট এরকম, একটু খেয়াল করে দেখতে পারবো যে পাশাপাশি দুটি পদের বিয়োগফল সমান। অর্থাৎ 8 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে 2 হয়, 6 থেকে যদি 4 বিয়োগ করে 2 হয়, 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 2 হয়। এরকম পাশাপাশি দুইটি পদের বিয়োগফল যদি সমান থাকে তাহলে আমরা তাকে বলবো সমান্তর ধারা। ঠিক তেমনি যদি এরকম করি 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 এই কয়টা ধারা আমরা লিখি, তাহলে এখানে কিন্তু বিয়োগফল সমান না, ভাগফল সমান। অর্থাৎ 16 কে 8 দ্বারা ভাগ করলে 2, 8 কে 4 দ্বারা ভাগ করলে 2, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2। এইভাবে যদি ভাগফল সমান হয়ে থাকে তাহলে গুণোত্তর ধারা বলি। আমাদের আজকে আলোচিত বিষয় হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা 13.1 প্রথম থেকে যে সমস্যাগুলো আমি বেশ কয়েকটা পড়াইছিলাম, তোমাদের এবার আমি 13 নম্বর গাণিতিক সমস্যা করাবো। বইয়ের 13.1 এর 13 নম্বর গাণিতিক সমস্যাটা। 13 নম্বর গাণিতিক সমস্যাটা বলা আছে এরকম যে কোন সমান্তর ধারার 12তম পদ 76 হলে প্রথম 23টি পদের সমষ্টি কত? 12তম পদ 76 বলা আছে, 23 পদের সমষ্টি চেয়েছে। অর্থাৎ দুইটা সূত্রকে আমাদের অনুসরণ করতে হবে। আমরা এইভাবে লিখব, মনে করি সমান্তর ধারাটি প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। প্রথম পদে সাধারণত d হলে n-তম পদ কি দাঁড়ায় আমাদের? সুতরাং n-তম পদ উপরে সূত্র লিখে দিচ্ছি, ওর আলোকে আমরা লিখব n-তম পদ হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। কিন্তু আমাদের কতগুলো পদ বলা আছে? এখানে 12তম পদ বলা আছে। সুতরাং 12তম পদ কত হবে? 12তম পদ হবে হলো এর জায়গায় a বসবে, n এর জায়গায় 12 মাইনাস 1 ইন্টু d। অর্থাৎ এটার মান মানে কত? এই পাশে লিখতে পারি আমরা a প্লাস 11d। কিন্তু বইয়ের মধ্যে লেখা আছে 12তম পদ হচ্ছে 77। আমরা লিখতে পারি শর্ত মতে a প্লাস 11d সমান 77। এটা আমাদের 1 নম্বর কাজ লিখে দিলাম। এরপর আমরা বলছে যে প্রথম 23টি পদের সমষ্টি কত? তাহলে কি আবার সমান্তর ধারাটি প্রথম n পদের সমষ্টি। n পদের সমষ্টিটা সূত্র ছিল আমাদের n/2 হোল ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন আমাদের বলা আছে এখানে কত পদের সমষ্টি? প্রথম 23টি পদের সমষ্টি। সুতরাং প্রথম 23 পদের সমষ্টি সমান 3/2 প্লাস 23 মাইনাস 1 ইনটু। আমরা কি করব? মান বসাই দিলাম
এরপরে এখানে একটু যোগ বিয়োগ করি, 30 থেকে 1 মিলে থাকে 22, এখানে একটা কমন নেওয়া যায়, 23/2 কমন নিলে a প্লাস 11 এই হয়। এরপরে এই দুইয়ের এই বাদ দেওয়া যায়, তাহলে থাকে 23/2 এর বাদ দিলে শুধু একটা 23 থাকে, কিন্তু থাকে a প্লাস 11 শিক্ষার্থীরা খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রাখলে চলবে যে এই পর্যন্ত আসার পরে আমরা দেখব যে এই ব্র্যাকেটে যে মান আসবে বা যে রাশিটা আসবে এই রাশিটার মানটা আমাদের কিন্তু আগে থাকতে প্রাপ্ত, অর্থাৎ এক নম্বর সমীকরণে আমরা যেটা লিখেছি a + 11 = 77, এই a + 11 এর মানটা আমরা এখন বসাই দেব 23 × 77, এই 23 কে 77 এ ভাগ করলে হয় 7 গুণ করলে হয় 1771, তাহলে আমাদের এই 1771 হলো সমষ্টি, এটাই আমাদের অ্যানসার হয়ে গেল। একটু খেয়াল করে পারবো এই রকমের যত অঙ্ক বা গাণিতিক সমস্যাগুলো আমাদের থাকবে, এখানে যে সমীকরণটা পাবো এখানে আমরা পদের সমষ্টি বের করার ক্ষেত্রে দেখব যে অবিকল এই রাশিটা আমাদের চলে আসছে, এই রাশিটা চলে আসলে আমরা কি করব, সেই রাশিটার মানটা আমরা বসিয়ে দেব, ঠিক এভাবে আমাদের মিলে যাবে। তাহলে আমাদের 23 পদের সমষ্টি চলে আসলো কত, 1771, 1771, তাহলে এই পর্যন্ত আমাদের উত্তরটা হয়ে গেল শিক্ষার্থীবৃন্দ। এরপর আমরা পরবর্তী একটা গাণিতিক সমস্যা চলে যাব, যেগুলো ভিন্ন নিয়ম, ঠিক তেমনি 13 নম্বর গাণিতিক সমস্যাটা আমরা যেভাবে করেছি, 14 নম্বর গাণিতিক সমস্যাটা একই রকম, শুধু মাইনাস দেওয়া আছে। তাহলে আমরা এই পরবর্তী গাণিতিক সমস্যা চলে যাই, যেগুলো ভিন্ন নিয়মে দেওয়া আছে শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমাদের গাণিতিক সমস্যাটা তোমাদেরকে অনুসরণ করার চেষ্টা করব, দেওয়া আছে প্রায় কাছাকাছি গাণিতিক সমস্যা 15, এখানে লেখা আছে 9 + 7 + 5, 9 + 7 + 5 প্লাস ডট ডট ধারাটি প্রথম এই পদের সমষ্টি 144, এই পদে সমষ্টি 144 এই লেখা আছে। আমরা যেহেতু একটা গাণিতিক সমস্যা পেয়েছি, এখানে ধারাটা দেওয়া আছে, বলে দেওয়া আছে যে এই পদের সমষ্টি 144, এখানে n এর মান কত বের করতে বলছে। তাই খেয়াল করে এখানে সলিউশনে আমরা ধারাটি যে কোনো পদ বিয়োগ পূর্ববর্তী পদ, একটু খেয়াল করি, 5 থেকে যদি আমি 7 বিয়োগ করি -2 হয়, 7 থেকে যদি 9 বিয়োগ করি -2 হয়, তাহলে এখানে -2 কিভাবে আমি পেলাম একটু দেখাতে ভালো হয়। 5 থেকে 7 বিয়োগ করলাম -2, 7 থেকে 9 বিয়োগ করলাম -2, এভাবে -2 আসবে। সুতরাং বলে দেওয়া যায় যে ধারাটি কেমন ধারা, ধারাটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা, যার প্রথম পদ a = 9, সাধারণ অন্তর b = -2। তাহলে বলছে প্রথম n পদের সমষ্টি, আমরা সমষ্টি সূত্রে চলে যাই। সুতরাং প্রথম n পদের সমষ্টি = n/2 7 bracket 2 plus 8 minus 1 whole into d। আমাদের মানটা কত আসে এখানে বসাই দিলে এর মান আছে 9, n এর মান পাই নাই, পাবো d এর মান আছে -2, তাহলে আমাদের মান কত আসছে, n/2 7 bracket 18 minus 2n plus 2 bracket plus n/2 20 minus 2n, এখানে একটা 2 কমন নেওয়া যায়, 2 কমনে থাকে 10 minus n, 2 কাটা যায়, গুণ করলে হয় 10n minus n²। তাহলে আমাদের এই পদের সমষ্টি কত আসলো, 10n minus n²। কিন্তু বইয়ের মধ্যে বলা আছে যে এই পদের সমষ্টি হলো কত, -144, এই পদের সমষ্টি কত, -144। তাহলে আমরা এখানে করে ফেলি নাম হিসাব
শর্ত মতে tan n - n স্কয়ারের মানটা -144 tan n - n স্কয়ার -144 আমরা এটাকে একটু সাজাই সঠিক করবে -n স্কয়ার প্লাস tan n প্লাস 144 0 মাইনাস আমরা গুণ দিয়ে দিই কারণ শুরুতে যে মাইনাস আছে এই মাইনাসটা শুরুতে থাকলে আমাদের ঝামেলা হবে তো মাইনাস আমরা গুণ করলে n স্কয়ার মাইনাস tan n মাইনাস 144 0 আমরা সাইড করে লিখতে পারি যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করছি। এবার আমরা এটা ডিসকাশন করব যে 144 কে দুই ভাগে ভাগ করবে অনুভাবে যেন বিয়োগ করলে 10 টা হয় তাহলে 8 এবং 18 মিলে আমাদের হয়ে যায় তাহলে n স্কয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল টু 0 আমাদের এখানে n আসে n থাকলে n মাইনাস 18 প্লাস 8 আসে n মাইনাস 18 ইকুয়াল টু 0 বা n মাইনাস 18 n প্লাস 8 এই দুইটার সাথে গুণফল 0 আসছে আমরা জানি দুইটার সাথে গুণফল যদি 0 আসে তাহলে হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0 আমরা বসাই n - 18 0 9 - 18 0 দুইটা আমরা বসাই দেখো এখন n - 18 0 হলে n সমান 18 এবং n প্লাস 8 0 হলে n ইকুয়াল টু -8 কিন্তু n ইকুয়াল টু -8 কিন্তু কোনো যোগ হবে না কারণ -8টা সংখ্যা কখনো যোগফল হতে পারে না এই জন্য -8 কোনো যোগ না কিন্তু n ইকুয়াল টু -8 গ্রহণ যোগ্য নয় কারণ আরেকটা কথা আছে সেক্ষেত্রে কিন্তু মনে রাখবা স্মল লেটারে n এর মান আমাদের বীজগণিত বইয়ে কখনোই মাইনাস হয় না কারণ n দ্বারা সংখ্যা বোঝায় এই জন্য মাইনাস হবে না গ্রহণযোগ্য নয় কারণ n এর মান ঋণাত্মক গ্রহণযোগ্য না তোমরা শুধু এই গ্রহণযোগ্য নয় এই যুগে কারণ না লেখলেই চলে কারণ গ্রহণযোগ্য নয় অ্যান্সার কত আসলে n এর মান আমাদের অ্যান্সার n ইকুয়াল কত 8 তাহলে আমাদের গাণিতিক সমস্যাটা এভাবে সলভ হয়ে গেল শিক্ষার্থীবৃন্দ এরকম আর অনেক গাণিতিক সমস্যা আছে নতুন নতুন মডেল আছে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এগুলো পারবে আশা করি পরবর্তীতে প্র্যাকটিস করবে এবং তোমাদের সৃজনশীল পদ্ধতির অঙ্কগুলো শিখবে আগে বইয়ের অঙ্কগুলো শিখলে তোমরা সৃজনশীল পারবে আর এই একাধিক অঙ্ক একত্রে মিলিত হয়ে যাবে একাধিক গাণিতিক সমস্যাগুলো একত্রে মিলিত করে আমরা কি করব সৃজনশীল গাণিতিক সমস্যাগুলো তোমাদের দিয়ে থাকি আশা করি এই দুটো গাণিতিক সমস্যা তোমরা পারলে এই আঙ্গিকে যে গাণিতিক সমস্যাগুলো আসবে সৃজনশীল আকারে সেগুলো তোমরা সহজে সমাধান করতে পারবে তাহলে আজকের পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ।